Hello everyone, my name is Anulekha. You're watching Positive Mode. Let's start today's video. এখন বাজে সকাল 4:35 আর আজকে হচ্ছে 15th of June। আজকে আমাদের শ্রীলঙ্কাতে ডে 2। কালকে আমরা ডে 1 পুরো ঘুরেছি। কালকের ভিডিওটা না দেখে থাকলে প্লিজ গো অ্যান্ড ওয়াচ, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে আমরা এত ভোরবেলায় উঠে যাচ্ছি পিদুরাঙ্গালার রক ক্লাইম্ব করে একদম তার ওপর থেকে সূর্যোদয় দেখবার জন্য। এই পিদুরাঙ্গালা রকের ইতিহাস তোমাদের আগের ব্লগে দেখা লাইন্স রকের সাথে জড়িত। রাজা কাশ্যপ যখন নিজের পিতাকে হত্যা করে সিংহাসন দখল করেন তখন তিনি অত্যন্ত ভীত ছিলেন নিজের ভাইকে নিয়ে, যে সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন, এবং সে কারণে তিনি অত্যন্ত সুরক্ষিত জায়গায় নিজের প্রাসাদ বানান, যেটি সিগরিয়া লাইন্স রক নামে পরিচিত। প্রচলিত আছে সিগরিয়া কেভে বসবাসকারী বৌদ্ধ ভিক্ষুকদের তিনি স্থানান্তরিত করান এবং তখন তারা পিদুরাঙ্গালা রকে গিয়ে বৌদ্ধ মন্দির স্থাপনা করেন। সেই বুদ্ধমূর্তি আমরা আজ দেখব পিদুরাঙ্গালা রকে ওঠার সময়। পৌঁছে গিয়েছি আমরা পিদুরাঙ্গালা। এখন বাজে ঘড়িতে ঠিক 5টা। তো অবভিয়াসলি আমরা আগে টিকিট বুক করব আর তারপরে ক্লাইম্বিং স্টার্ট করব। এনিওয়েজ, তো এই দেখো কি সুন্দর সাজানো, পুরো অন্ধকার। সানরাইজ তার মানে আমরা দেখতে অবভিয়াসলি সক্ষম হব। দেখো কি সুন্দর লাইটিং এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুবই সুন্দর করে সাজানো। আমাদের জার্নি হচ্ছে স্টার্ট। ওয়াও, দারুণ লাগছে গো। হ্যাঁ, টিকিট হচ্ছে পার পারসন 1000 LKR, ওই 310-20 টাকার মতো লাগে না। আর আমাদের জার্নি হচ্ছে এখন স্টার্ট। এই যে ক্লাইম্বিং স্টার্ট হচ্ছে, বেশি কথা বলবো না কারণ দিল্লি বহুত দূর, খুবই স্টিফ। কথা যত কম বলবো তত ভালো যেতে পারবো। জাস্ট দেখাচ্ছি, সাবধান। অন্ধকার গুহার মধ্যে দিয়ে ভাঙাচোরা পাথুরের সিঁড়ি বেয়ে আমরা চললাম পিদুরাঙ্গালা রকের ওপরে ওঠার উদ্দেশ্যে। আমরা যখন হাঁপাচ্ছিলাম, জল খাচ্ছিলাম, ঘামতে ঘামতে হাঁটু ব্যথা, কাফ পেন নিয়ে আস্তে আস্তে পিদুরাঙ্গালা রকে উঠছিলাম, তখন আমাদেরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল ফরেনাররা, যাদের কিছু মানুষের বয়স আমাদের থেকেও বেশি। বয়সটা কিন্তু এখানে কোনো ফ্যাক্টর না, ফিটনেসটাই মেন। এই রক ক্লাইম্বিংয়ের মোটিভেশন ছিল পিদুরাঙ্গালা রকের ওপর থেকে তোলা খুব সুন্দর সুন্দর ফটোস, যা আমরা ইন্টারনেটে দেখেছিলাম। চলে এসছি বাবু, বেশ এই অবধি। এন্ড ফাইনালি আমরা চলে এসছি। দেখো ভিউটা, এখনো মর্নিং হয়নি, তো হোপফুলি আমরা সানরাইজ দেখতে পাবো। ওই দেখো, ওই দেখো সানরাইজ হবে। আমরা জাস্ট একটা ঠিকঠাক লোকেশন দেখে বসে যাব। ও মাই গড, সুপার এক্সপিরিয়েন্স, আই রিয়েলি এনজয়েড ইট। ওয়াও, একটা হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বাট সানরাইজ, সান প্লিজ কাম আপ। তোমাকে দেখে তারপরে যেতে চাই। আজকে আর হোপলেস হয়ে ফিরে যেতে চাই না। কালকে সানসেট দেখতে পাইনি অতিরিক্ত মেঘের কারণে, পুরো লাইন্স রকে উঠেও দেখতে পাইনি। প্লিজ 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 সান কাম আপ। বৃষ্টি দয়া করে একটু বন্ধ হোক। এখানে শায়িত বুদ্ধ আছে, যেখানে সেলফি তোলা মানা, বাট এই যে শায়িত বুদ্ধ দেখুন, এই যে শায়িত বুদ্ধের মূর্তি, হি ইজ টেকিং রেস্ট। অ্যান্ড আমরা ক্লাইম্ব করে সেটা দেখতে এলাম। অনেকটা ক্লাইম্ব করার পর এবার কিন্তু বেশ সমতল রাস্তা, সম্ভবত তারপরে এগিয়ে গিয়ে আবার একটু ক্লাইম্বিং আছে। এই যে লেটস গো, সি ইটস ভেরি ডিফিকাল্ট। সি দ্য ওয়ে দে আর ক্লাইম্বিং। আমাদেরও সেম ভাবে ক্লাইম্ব করতে হবে। তো দেখ না, আমি বাকিরা পেছনে আছে। স্ট্রেচটা দারুণ কঠিন, সবাইকে ধরে দিচ্ছে, একজন গাইড আছে, সে হেল্প করছে। অ্যান্ড সি লাইন্স রকটা এখান থেকে দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ ভিউ। এখন আমাদেরকে উঠতে হবে ওই ওপরে প্রপার ভিউ পেতে, বাট দিস ইজ অসাম। সানরাইজ হচ্ছে,
দেখো চারিদিকটা, রাত্রিটা কোথায় আছে জানি না, আমরা উঠে গেছি। একটা জায়গা নিয়ে বসতে হবে সানরাইজ দেখার জন্য। তো ফাইনালি আমরা একটা জায়গা নিয়ে বসেছি অ্যান্ড খুব সুন্দর ভিউ, দেখো সানরাইজ হতে চলেছে। আর ওই যে তোদের লাইন্স রক, এটা হচ্ছে লাইন্স রক, ওটার ভিউটা পেরিয়ে আমরা এসেছি অ্যান্ড পুরো জাস্ট বসে আছি এখানে খাদের ধারে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি দেখো কিভাবে বসে আছি জাস্ট নিজেকে প্রোটেক্ট করে। এন ওই দিকে সানরাইজ হচ্ছে। দেখো অনেকক্ষণ অপেক্ষার পরেও আমরা দেখতে পারলাম না সানরাইজ। মেঘে ঢেকে গিয়েছিল চারিপাশ, আর সূর্য বুঝতে পেরেছিলাম উঠে গিয়েছে অনেক ওপরে, কিন্তু কোনো দৃশ্য আমাদের ভাগ্যে জোটেনি। তবুও বলবো অভিজ্ঞতাটা সেরা। প্রথমবার এত সকালে উঠে এত মেহনত করেও কোনো ফ্রাস্ট্রেশন লাগছে না। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজেকে বিলীন হয়ে যেতে দেখছি। লাইন্স রকটা দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। Wow! কালকে সন্ধ্যেবেলা এই লাইন্স রক দেখছিলাম, আর আজকে আমরা পিদুরঙ্গালা থেকে লাইন্স রকটা দেখছি। জাস্ট অসাধারণ। দারুণ, হ্যাঁ ট্রেকিংটা খুব দুর্ধর্ষ জিনিস। এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো? হেভি এক্সপিরিয়েন্স। হেভি তো একদম ফাটাফাটি। এত সকালে ঘুম থেকে উঠে এতটা এই সুন্দর দৃশ্যটা দেখার পর মানে সিরিয়াসলি মনে হচ্ছে ওয়ার্থ ইট। কেমন লাগলো তোর? হ্যাঁ কেমন লাগলো? খুব ভালো, ভেরি ভেরি অ্যাডভেঞ্চারাস। তাই তো, স্যাটিসফাইড? हाँ फुल्ली यार, पैसा वसूल। এখান থেকে পুরো নামতে হলো। সামনে দেখো রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস। এই যে, তো বেসিক্যালি এখানে না বসে বসে নামাটা মানে রেকমেন্ডেড। বসে বসে এই এখান থেকে যাওয়া যাবে না, ওই পাশ থেকেই যেতে হবে, ওই সাইড থেকে। এখানে তো গুলো আটকে গেছিল। হ্যাঁ মানে ভাবছিলাম ওপাশ থেকে যাওয়ার জায়গা আছে কিনা, না এখান থেকেই নাম। তো যেটা বলছিলাম, নামাটাও কিন্তু পুরোটাই বসে বসে নামাটা রেকমেন্ডেড। ইভেন ওঠাটাও যতটা ধীরে সুস্থে যাবে তত ভালো, বিকজ আমরা ইন্ডিয়ানরা তো অত ফিট নই, ফরেনাররা খুব ফাটাফাট উঠছে। ডোন্ট কম্পিট উইথ দেম। ওদেরকে দেখি বেশি স্টান্ট করার দরকার নেই, যতটা শরীর দেয় রেস্ট নিয়ে নিয়ে ওঠো। বাট হ্যাঁ, বেশি রেস্ট নিলে কিন্তু শরীর ছেড়ে দেয়। অ্যাট এ স্ট্রেচ যাওয়াটা অ্যাকচুয়ালি ভালো, বাট ডোন্ট পুশ ইয়োর সেলফ মাচ। ইয়া দ্যাটস ইট। আর নামার সময়ও কিন্তু ভীষণ কেয়ারফুলি বসে বসে নামতে হবে। বসে নামলে ইটস ভেরি ইজি, দেখতে মনে হবে যে ভীষণ টাফ, নাথিং লাইক দ্যাট। বসে বসে পাথর ধরে ধরে নামতে হবে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, একটু স্কিড হওয়ার চান্স আছে বা ছিল, তো ওই আর কি। বাট ওই আর কি, মেন খাড়াইটা আমরা, মেন যে জায়গাটা টাফ, খাড়াই নামাটা ওই জায়গায় খুব টাফ, ওটা আমরা পেরিয়ে এসেছি। আর সামনে শাহিত বুদ্ধকে সে সময় দেখিয়েছিলাম, বেশি আলো ছিল না, এখন আলো উঠেছে, দেখাচ্ছি। এখানে সেলফি নেওয়া মানা, আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই যে চারিটা দিক, আর এই যে শাহিত বুদ্ধ, অসাধারণ দেখো। তো এইমাত্র একটা ঘটনা ঘটলো, আমি বেচারি যাচ্ছি একা একা হেঁটে। মিনওয়াইল একটু খিদে পাচ্ছিল বলে একটা যোগা বার বের করে খাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম একটা মাংকি এসে আমার উপরে অ্যাটাক করেছে। আর রাতুলরা কেউ এখন আমার ধারে কাছে নেই, করে অনেকটা পেছনে একটা মাংকি এসে অ্যাটাক করলো। অবভিয়াসলি ভয় পেয়ে গেলাম, রাতুলের সাথে এত বাজে মাংকির ইনসিডেন্ট আছে, তো আমি এটাকে ছুঁড়ে ফেললাম। অথচ এখানে কিন্তু দেখতে পাচ্ছি না আমি মাংকি, কিন্তু তুমি যাই খেলে মানে খাবার বের করলে কিন্তু জঙ্গল থেকে ওরা বেরিয়ে এসে অ্যাটাক করছে, মানে আমার সাথে করলো। তার মানে নিশ্চয়ই লুকিয়ে আছে, অবজার্ভ করছে, খাবার বের করলেই ওরা ধরবে। তো
তো নট রেকমেন্ডেড। খাবার বের করো না কেউ। দেখো সিঁড়িগুলো, আসল জায়গাটা পেরিয়ে চলে এসেছি। ও স্লোলি। এগুলো তাও সিঁড়ি করা রয়েছে, ওপরে একদম সিঁড়ি ছিল না, ওখানে ব্লগ করার কোনো জায়গাই নেই। মানে ব্লগ করতে গেলে আমিই থাকবো না, এরকম একটা ব্যাপার। এনিওয়েজ এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, মানে সত্যি খুব ভালো। পাথরের বানানো সিঁড়ি, সিঁড়ি তো না, জাস্ট ওপরে যাতে যাওয়া যায় সেজন্য একটা কোনো রকম কেটে কেটে ব্যবস্থা করা। ফিটনেস দরকার এখানে আসতে গেলে, একটু বডি ওয়েটটা কম থাকলেও সুবিধা। ইতিহাসের কথা মতো আমরা দর্শন পেয়ে গেলাম বৌদ্ধ মন্দিরের। আর এর ভেতরে কিন্তু ছোট এবং খোলামেলা জামা কাপড় পরে একেবারেই প্রবেশ নিষেধ। পা খোলা পোশাক আশাক পরলে সেক্ষেত্রে স্যারং নিয়ে পা বেঁধে কোমরে জড়িয়ে এখানে প্রবেশ করা সম্ভব। এর ভেতরে রয়েছে শায়িত বুদ্ধ এবং বুদ্ধের আরও বিভিন্ন রকমের মূর্তি, যেখানে পুজো অর্চনা চলছে। পিদুরাঙ্গালা রক ঘোরার পর আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের স্টেতে। সেখানে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা চলে গিয়েছিলাম সিগরিয়া ভিলেজ ট্যুর। সিগরিয়া ভিলেজ ট্যুর একটি অত্যন্ত জনপ্রিয় এবং অনেক কন্টেন্ট যুক্ত একটি এপিসোড, যেটি নেক্সট ব্লগে আমি আপলোড করব। অবশ্যই সেই ব্লগটা দেখে নিও। এখন আমরা ডিরেক্টলি চলে যাব সিগরিয়া ভিলেজ ট্যুরের পরে আমরা আর কি করেছি সেই কন্টেন্ট দেখাতে। তো লেটস গো। ভিলেজ ট্যুর করার পর আমরা চলে এসেছি এখন স্পাইস গার্ডেন ঘুরতে। এখন বাজে 1:50 আর মোটামুটি একটা 45 মিনিট 1 ঘন্টার জার্নি করে আমরা চলে এসেছি স্পাইস গার্ডেনে। চলো ভেতরে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক কী কী মশলা পাওয়া যায় এখানে। কোথা থেকে ঢুকতে হবে? এখানে কি এন্ট্রি ফিস আছে? লেটস সি। ইনি হচ্ছে আমাদের গাইড, আমাদের ড্রাইভার বলে দিল আমরা এখন ঢুকবো ফ্রিতে স্পাইস গার্ডেনে। ভেতরে ঢুকতেই আমরা জানতে পারলাম সেখানে ভিডিও করা নিষিদ্ধ, তাই জন্য কোনো রকমের ভিডিওগ্রাফি সেখানে নিতে পারিনি। তবে এই স্পাইস গার্ডেনের মধ্যে বিভিন্ন রকমের স্পাইস পাওয়া যায় এবং তা দিয়ে উৎপন্ন হচ্ছে বিভিন্ন রকমের দ্রব্য, সেগুলো এখান থেকে কেনা যেতে পারে। যেমন নিদ্রা অয়েল, যদি কারোর ঘুমের সমস্যা থাকে সে কারণে ইউজ করা যায়, এবং বিভিন্ন রকমের পেন রিলিফ, মাথা যন্ত্রণার জন্য অয়েল, এই ধরনের জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যায়। শ্রীলঙ্কার বৃষ্টিকে সাথে নিয়ে এরপর আমরা চলে এলাম ক্যান্ডি লেক দেখতে। দেখতেই পাচ্ছ রাস্তার পাশে এই যে এত বড় লেক, সেটি হচ্ছে ক্যান্ডি লেক। তো এখন বাজে 6:45 বা 5:40 হোয়াটএভার, আর আমরা পৌঁছে গিয়েছি ক্যান্ডি লেকের সামনে। ক্যান্ডি লেকটা কি সুন্দর, অনেক বড়। ক্যান্ডি লেকের সামনে দিয়ে আমরা যাব টুথ রিলিক টেম্পল দেখতে। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই ক্যান্ডি লেকের ভিউ। পানকৌড়ি, এইখানে দেখো পুরো গাছ ভর্তি পানকৌড়ি। অ্যান্ড কি সুন্দর ক্যান্ডি লেক, খুবই সুন্দর ভিউ। চলো যাওয়া যাক টুথ রিলিক টেম্পলের টিকিটের দিকে। রিলিকের টেম্পলের সামনে এরকম ফুলের দোকানে আমরা ফুল কিনতে দাঁড়িয়েছি। কত দাম বলছে বাবু? 500। কোনটার? ছোটগুলো 500, এগুলো 1000 একটা প্লেট। তো আমরা নিয়ে নিলাম ফুল, 3 ডালা ফুল। প্রথমে দাম বলেছিল 500 LKR করে এক একটা ডালা। 3 ডালা ফুল নিলাম, এই যে এক একটা ডালা, এটা একটা ডালা। কত পড়লো টোটাল বাবু? 3টে 1200। তো রাতুল একটু বার্গেন করে 3টে ডালা 1200 LKR মানে শ্রীলঙ্কান রুপিজে পেয়ে গেছি। তো এই যাচ্ছি আমরা ভেতরে টুথ রিলিক টেম্পলের ভেতর। তাই টুথ রিলিক টেম্পলের ভেতরে বেশি জোরে কথা বলা যাবে না। শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত এই টুথ রিলিক টেম্পল একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানকার এন্ট্রি ফিজ 1500 LKR পার পারসন। এই মন্দিরে রয়েছে বুদ্ধের দাঁতের ধ্বংসাবশেষ। প্রাচীনকাল থেকেই স্থানীয় রাজনীতিতে এই ধ্বংসাবশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কারণ এখানকার লোকে বিশ্বাস করে যে যার হাতে এই ধ্বংসাবশেষ থাকে সে দেশের শাসন কার্য পরিচালনা করে। ঐতিহাসিকভাবে এই ধ্বংসাবশেষ সিংহলী রাজাদের দখলে ছিল। মন্দির এবং ধ্বংসাবশেষের কারণে দাঁতের মন্দিরটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। প্রতিদিন 3 বার আচার অনুষ্ঠান করে এখানে পুজো করা হয়, ভোরবেলায়, দুপুরবেলায় এবং সন্ধ্যাবেলায়। প্রত্যেক বুধবারে সুগন্ধযুক্ত জল এবং সুগন্ধি ফুল দিয়ে তৈরি ভেষজ প্রস্তুতি দিয়ে প্রতীকী স্নান করানো হয়, যা নানুমোড়া মঙ্গললয় নামে পরিচিত। এই পবিত্র জলে আরোগ্য ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করে এখানকার স্থানীয় লোকজন, এবং সে কারণে উপস্থিত দর্শনার্থীদের দান করা হয় প্রত্যেক বুধবার করে এই পবিত্র জল। পবিত্র দাঁতের ধ্বংসাবশেষের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ক্যান্ডি এলাসা পেরাহেরা অনুষ্ঠিত হয়। কিভাবে এলো এই দাঁতটি এখানে? তো জানা যায় গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের পর দন্তচিহ্নটি কলিঙ্গে সংরক্ষণ করা হয়েছিল এবং তার পিতা রাজা গুহশিবের নির্দেশে রাজকুমারী হেমামালি এবং তার স্বামী রাজকুমার দন্ত দ্বারা দ্বীপে পাচার করা হয়েছিল। হেমামালি দ্বীপে যাওয়ার পথে তার চুলের মধ্যে ধ্বংসাবশেষটি লুকিয়ে রেখেছিলেন। অনুরাধাপুরের শ্রী মেঘবন্যার রাজত্বকালে তারা লঙ্কাপত্তন দ্বীপে অবতরণ করেছিলেন এবং দাঁত চিহ্নটি হস্তান্তর করেছিলেন। রাজা এটি অনুরাধাপুরের মেঘগিরি বিহারে স্থাপন করেছিলেন। তখন থেকে ধ্বংসাবশেষের সুরক্ষার দায়িত্ব ছিল রাজার। তাই বছরের পর বছর ধরে ধ্বংসাবশেষের রক্ষণাবেক্ষণ দ্বীপটি শাসন করার অধিকারের প্রতীক হয়ে ওঠে। অতএব শাসক রাজারা তাদের রাজকীয় বাসস্থানের বেশ কাছে দাঁতের ধ্বংসাবশেষের মন্দিরগুলি নির্মাণ করেছিলেন। এই ছিল টুথ রিলিক টেম্পলের ইতিহাস। আমরা এখন পুজো দেওয়ার জন্য এখানে বসে আছি, মানে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো শুরু হবে, এখানে বসে আছি সবাই। ফুল যেটা কেনা হয়েছিল এখানে প্লেস করা হয়েছে, দিয়ে প্রণাম করলাম। এরপর ঠাকুরের পুজো দেখার জন্য আমরা বসে আছি। টুথ রিলিক টেম্পলে অনেকটা সময় কাটানোর পর আমরা ফিরে গিয়েছিলাম আমাদের সেদিনের স্টেতে, ক্যান্ডির স্টেতে। ক্যান্ডিতে যেখানে থেকেছিলাম সেই এয়ারবিএনবির স্টের রুম ট্যুর আমি পরের ব্লগে দিয়ে দেবো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে do not forget to subscribe my channel, hit on the like button, do comment and let me know what you want to see from me and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye.